বাংলাদেশ ফিরছেন হাসিনা, ঠিক তার আগে বিশাল তথ্য ফাঁস। আজ তাক বাংলা জানালো এমন এক ঘটনা যা আপনাকে রীতিমতো চমকে দেবে। রাতে একটা ফোন আসে সেনাপ্রধানের, ফোনে তাড়া দিলেন, হাতে আর সময় নেই, তাড়াতাড়ি করুন। আজ তাক বাংলা আজ ফাঁস করবে গোপন এক ঘটনা। এদিকে ঢাকা এখন উত্তাল, চারদিক থেকে হাজার হাজার মানুষ একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে গণভবনের দিকে। ভেতরে চলছে একের পর এক জরুরি বৈঠক। কেউ বলছেন জরুরি অবস্থা জারি করুন, কেউ বলছেন আন্দোলন দমন করুন, আবার কেউ বলছেন আর সময় নেই, এখনই সিদ্ধান্ত নিন। সেনা সদর থেকে আসছে একের পর এক বার্তা, ফোনের পর ফোন বেজে চলেছে, প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে হিসেব। আর ঠিক এই মুহূর্তেই লেখা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে নাটকীয় রাজনৈতিক অধ্যায়ের শেষ কয়েকটা পৃষ্ঠা। কিন্তু প্রশ্ন হলো, এই কয়েক ঘন্টায় এমন কি ঘটছে যার পর আর ক্ষমতায় থাকা সম্ভব হচ্ছে না? চলুন শুরু থেকে পুরো ঘটনাটা জানা যাক। গণভবনের ভেতরে তখন একের পর এক বৈঠক, বাইরের লাখো মানুষের ঢল। সেনাবাহিনী কি করবে, পুলিশ কি করবে, সরকার টিকবে নাকি ভেঙে পড়বে, কেউ নিশ্চিত ছিল না। মাত্র 48 ঘন্টার মধ্যেই সব কিছু বদলে গেল। কিন্তু সেই দুদিনে আসলে কি ঘটেছিল জানা যায়। 3রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকেই সেনাবাহিনীর অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যায়। এরপরও 4 আগস্ট গভীর রাত পর্যন্ত গণভবনে একের পর এক বৈঠক চলতে থাকে। সেখানে আন্দোলন কিভাবে থামানো যায়, জরুরি অবস্থা জারি করা হবে কিনা, পদত্যাগের কোনো পথ আছে কিনা, সব কিছু নিয়ে আলোচনা হয়। কিন্তু বাইরে তখন পরিস্থিতি দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। 2024-এর 5ই আগস্ট সকালে পরিস্থিতি আরও বদলে যায়। সামরিক নেতৃত্বের মূল্যায়ন, আইন শৃঙ্খলা বাহিনীর বাস্তব অবস্থা এবং ঢাকার দিকে হাজার হাজার মানুষের মিছিল এগিয়ে আসার খবরের পর শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। এই কয়েকদিনে গণভবন, সেনা সদর আর বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে ঠিক কী আলোচনা হয়েছিল, কেন একের পর এক সিদ্ধান্ত বদলাচ্ছিল, কিভাবে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশত্যাগের পরিস্থিতি তৈরি হলো, বিভিন্ন সূত্রের তথ্য মিলিয়ে এরকমই একটা চিত্র উঠে এসেছে। 2024-এর জুলাই মাসের শুরু থেকে ছাত্রদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল, কিন্তু আন্দোলন দমনে বলপ্রয়োগ, গুলি এবং প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুধু ছাত্র নয়, সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষও আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন। তখনই সেনাপ্রধান 3রা আগস্ট সেনা কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন। অনেকের মতে এই বৈঠকের পর থেকেই শেখ হাসিনা সরকারের ভিত্তি নড়ে যেতে শুরু করে। এর পরের 2 দিন শুধু নির্ধারণ করেছে তার বিদায়ের ধরনটা কেমন হবে। বিভিন্ন সূত্রের দাবি, ওই বৈঠকে সেনা কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন তারা সাধারণ মানুষের ওপর গুলি চালাতে চান না, কারণ সেনাবাহিনীর অস্ত্র যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি। বেসামরিক মানুষের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করলে ভয়াবহ প্রাণহানি হতে পারে। একই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেনাবাহিনীকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আশ্বাস জানানো হয়েছিল। অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানান। সব মিলিয়ে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর অবস্থান নেয় বলেই বিভিন্ন সূত্রের দাবি। 4 আগস্ট রাতের মধ্যেই সামরিক নেতৃত্বের অনেকেই বুঝে যান সরকারকে আর আগের মতো ধরে রাখা কঠিন। কিন্তু তারপরও গণভবনে শেষ চেষ্টা চলছিল। রাত পর্যন্ত মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। কে কিভাবে আন্দোলন থামানো যায় সেই পরামর্শটাই দিচ্ছিলেন। একাধিক সূত্রের মতে ওই রাতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গে আলাদা করে কথা বলেন। সেই সময় শেখ রেহানাও উপস্থিত ছিলেন। সেনাপ্রধান নাকি তাকে বলেন সময় খুব কম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংকটের সমাধানের পথ খুঁজতে হবে। পরদিন অর্থাৎ 5ই আগস্ট সকাল 10টার দিকে আবার সেনাপ্রধানকে গণভবনে ডাকা হয়। সূত্র বলছে সেখানে গিয়ে তিনি শেখ হাসিনাকে খুবই বিমর্ষ অবস্থায় দেখেন। তার হাতে নাকি নিজের লেখা পদত্যাগপত্রও ছিল। এরপর সেনাপ্রধান সেনা সদরে ফিরে যান এবং সম্ভাব্য অরাজকতা ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেয়। জানা যায় ভোর থেকেই ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালককে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে সেনা সদরে বৈঠক করা যায়। যদিও সেই বৈঠক শুরু হয় দুপুরের পর। এদিকে গণভবনের সূত্রগুলো জানায় পদত্যাগের পর কি হবে সেই বিষয়ে শেখ হাসিনা তখনও স্পষ্ট সিদ্ধান্ত নেননি। সেনাপ্রধানও সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেননি।
তবে এই সময় ভারত সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন শেখ হাসিনা। পরের দিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, খুব অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে সাময়িকভাবে আশ্রয়ের অনুমতি চেয়েছিলেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে তার বিমানকে ওড়ার ছাড়পত্র দেওয়ার অনুরোধও ভারত পেয়েছিল। একটা গুরুত্বপূর্ণ সূত্রের দাবি, 5ই আগস্ট দুপুরে সেনাপ্রধান যখন রাজনৈতিক নেতাদের নিয়ে সেনানিবাসে বৈঠক করছিলেন, তখন ডিজিএফআই এর প্রধান তাকে জানান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তখন তার বিমান রানওয়েতে ছিল। সেনাপ্রধান ফোন করেছিলেন, কিন্তু আর কথা বলা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যে বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দেন। আওয়ামী লীগের একাধিক নেতার বিশ্বাস, শেখ হাসিনা যদি দেশ না ছাড়তেন তাহলে ক্ষুব্ধ জনতার হামলার মুখে তার জীবনও ঝুঁকিতে পড়তে পারত। এমনকি সেনানিবাসও তখন নিরাপদ হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা ছিল। 5ই আগস্ট সকাল থেকেই উত্তরা, সাভার, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঢাকার দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। প্রায় সব মিছিলের লক্ষ্য ছিল গণভবন। তখনই শেখ হাসিনার দেশ ছাড়ার প্রস্তুতি শুরু হয়। পরিস্থিতি এতটাই দ্রুত বদলে যাচ্ছিল যে তিনি নাকি রান্না করা খাবারও শেষ পর্যন্ত খেতে পারেননি। দুপুর 2:25 দিকে শেখ হাসিনা এবং শেখ রেহানা গণভবনের পেছনের দিক দিয়ে বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে ওঠেন। সেখান থেকে তারা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে যান। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর C-130 পরিবহন বিমানে ওঠেন। বিকেল 3টের কিছু পরে বিমানটা ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে ছিলেন শেখ রেহানা, প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং কয়েকজন কর্মকর্তা। ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে বিমানটা অবতরণ করেন। সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক শুনানিতে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, মার্চ টু ঢাকা কর্মসূচির সময় সামরিক নেতৃত্ব শেখ রেহানার মাধ্যমে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন। তারা জানান, জীবন বাঁচাতে হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এরপর জয় মায়ের সঙ্গে কথা বললে শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়। দেশ ছাড়ার পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, তার মা আগের দিন থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন। পরিবারের অনুরোধেই তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়েন। তিনি আরও বলেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। এদিকে আন্দোলন যত বাড়ছিল, পুলিশ বাহিনীর ভেতরেও আলোচনা শুরু হয়। বিভিন্ন ব্যাচের অভ্যন্তরীণ গ্রুপে প্রশ্ন উঠতে থাকে, এভাবে সাধারণ মানুষের ওপর গুলি চালানো কি ঠিক? 3রা আগস্ট রাত থেকেই অনেক কর্মকর্তা গুলি না চালানোর পক্ষে মত দিতে শুরু করেন। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরেও তখন ভিন্ন পরিকল্পনা চলছিল। দলীয় সূত্রের দাবি, আন্দোলন দমনে 4 আগস্ট সশস্ত্র ক্যাডারদের মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটে, কিন্তু তাতেও আন্দোলন থামানো যায়নি। এরপর জরুরি অবস্থা জারির কথা ওঠে। শেখ হাসিনা সেই বিষয়টা বিবেচনা করেছিলেন বলে জানা যায়, কিন্তু তার আগেই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গিয়েছিল। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জরুরি অবস্থা কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়। গণভবনের কাছাকাছি থাকা আওয়ামী লীগের একাধিক নেতা পরে দাবি করেন, শেখ হাসিনা সংকটের গভীরতা বুঝলেও ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না, ফলে তার প্রতিটা সিদ্ধান্তই অনেক দেরিতে এসেছে। আর তখন পরিস্থিতি এতটাই বদলে গিয়েছিল যে সেই সিদ্ধান্তগুলোর আর তেমন কোনো প্রভাব পড়েনি। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও পরে ট্রাইব্যুনালে বলেন, তারা সরকারকে বাস্তব পরিস্থিতি জানাতে চেয়েছিলেন, কিন্তু সরকার সেই দুর্বলতার কথা শুনতে প্রস্তুত ছিল না। বৈঠক চলার আগেই বিভিন্ন জায়গা থেকে পরিস্থিতির আরও অবনতির খবর আসছিল। এ সময় একটা পশ্চিমা দেশের কূটনীতিকের সঙ্গে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠকও হয়। সেখানে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল বলে বিভিন্ন সূত্রের দাবি। পরে আনিসুল হক, সালমান এফ রহমান সহ কয়েকজন নেতা গণভবনে যান। তাদের পরিকল্পনা ছিল, শেখ হাসিনা পদত্যাগ করলে তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দায়িত্ব নেবেন। তারপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু গণভবনের ভেতরে তখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। শেখ হাসিনা রাতের দিকে উপস্থিত নেতাদের জানান, পরদিন থেকে কার্যত লকডাউন থাকবে।
তিনি বিভিন্ন বাহিনীর প্রধানদেরও জরুরি বৈঠকে ডাকেন। রাত 10টার পর সেই বৈঠকে 3 বাহিনীর প্রধান, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা হয় কিভাবে 5ই আগস্টের আন্দোলন মোকাবিলা করা হবে। পরে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমেও আরেকটা বৈঠক হয়। সেখানে ঢাকা শহর এবং প্রবেশপথগুলোতে কঠোর অবস্থান নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে একই সময়ে উচ্চ পর্যায়ের একটা সূত্রের দাবি, সেনাবাহিনীর একজন প্রবীণ কর্মকর্তা শেখ হাসিনাকে স্পষ্ট জানিয়ে দেন, এত আলোচনা করে লাভ নেই, সময় প্রায় শেষ হয়ে এসেছে। আরেকটা কূটনৈতিক সূত্রের দাবি, 4 আগস্ট গভীর রাতেই আনিসুল হক ও সালমান এফ রহমান একটা পশ্চিমা দেশের কূটনীতিককে জানান যে শেখ হাসিনা পরদিন পদত্যাগ করবেন। দেশ ছাড়ার ঠিক আগে শেখ রেহানা ফোন করে কয়েকজন শীর্ষ নেতাকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেন। আওয়ামী লীগের অনেক নেতাকেও নিরাপদ আশ্রয় নেবার নির্দেশ দেওয়া হয়। অনেকেই দ্রুত নিজেদের অবস্থান বদলে ফেলেন। সব মিলিয়ে দেখা যায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি শুধু 5ই আগস্টের একটা দিনের ঘটনার ফল ছিল না, এর পেছনে ছিল দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, বিরোধীদের যোগাযোগের অভাব, রাষ্ট্রীয় শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং দ্রুত বদলে যাওয়া বাস্তবতা বুঝতে দেরি করে ফেলা। 3 থেকে 5ই আগস্টের প্রতিটা ঘন্টায় পরিস্থিতি বদলেছে। কখনো আন্দোলন দমনের পরিকল্পনা, কখনো জরুরি অবস্থা, কখনো পদত্যাগের আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই আর পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেনি। আর সেই কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সব থেকে নাটকীয় ক্ষমতা পরিবর্তনের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটে 2024 সালের 5ই আগস্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।